আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন, জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদে নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। জামান সাহেব, আপনি কি ইদানিং মতের বিপরীতে চলছেন নাকি? আমি দু একটা প্রাইভেট টিউশনি করি, কিন্তু আজকে না আমার কোনো টাকাই নেই। মতলববাজদের কাছে কোনোদিনই টাকা থাকে না খোকন। মানুষের স্বাধীনতা অর্জনের জন্যই আমাদের জন্ম হয়েছে। বাবা মার কাছে স্বাধীন হওয়ার কি আছে? বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের গায়ে হাত দিয়ে আমি তো বাবাদেরকে অপমান করতে পারি না। আয়শা, টেবিলটার অবস্থা তো যা তা একেবারে নড়বড়ে হয়ে গেছে। আর কত সেগুটানি জন্মের সময় কেনা হচ্ছিল না। আর জন্মের সময় কেনা হয়েছিল বলছো কেন? ওই আমার এক কলিগ হঠাৎ করে বিক্রি করে দেবে বললো, তখন তার কাছ থেকে নিয়েছিলাম। সেকেন্ড হ্যান্ড বলা যায়। কি কিনেছিলাম? না রে, কিছু না, ওই টেবিল মানে এত পুরনো হয়ে গেছে যে তোর নড়বড়ে হয়ে গেছে। এটা দিয়ে কাজ চালানো মুশকিল। তবে একটু যত্ন আত্তি করলে একটু ভালো থাকতো। 20 বছর পুরনো জিনিস, আরো 20 বছর চালাতে চাও? আর কত যত্ন করবো? আমি তো আর জমিদার পুত্র নয় যে চাইলেই প্রতিদিন নতুন নতুন একটা জিনিস কিনে নিয়ে এলাম। জমিদারি নেই, কিন্তু জমিদারের ভাব তো আছে। এই ভাবের জন্য শরীরটা 12টা বাজাচ্ছে। এখন শরীরের দিকে একটু যত্ন নাও, আর এসব কথা কম ভাবো। আচ্ছা মা, এসব কথা কি এখন না বললে হয় না? আরে দে দে দে, একটু বলতে দে। আরে বলার মানুষ তো ওই একটাই আমাকে যে বলতে পারে। বলো আর কি বলবে? বলো বলো। এই যে জমিদার পুত্র, হ্যাঁ, নিদ্রা ভঙ্গ হলো। কতদিন তোকে বলি যে একটু রাতে আগে ঘুমাতে যাবি, সকাল ঘুম থেকে উঠবি, তাতে ঘুমটাও ভালো হবে, মনটাও ভালো থাকবে, পড়াশোনার প্রতি মনোযোগী হবে। কোথায় কি কোনো কথা যদি শুনিস তুই। জিয়াপা, ওই সারা রাত ধরে পড়ছিলাম তো, তাই সকালে উঠতে তো দেরি হয়ে গেল। হ্যাঁ, খুব পড়াশোনা করছো তুমি সারা। শোন, পড়াশোনাটাই হচ্ছে আসল বিষয়, হ্যাঁ, এর বাইরে কোনো কথা নাই। পড়াশোনাটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে সব ঠিক, আর পড়াশোনা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু কোথাও কোনো কাজ পাবি না। তখন বেকার থাকার যে কষ্ট সেটা টের পাবি। এই যাই আমি। বাকিরা কই? উঠলো ঘুম থেকে? ডাকো। আসি। ভাইয়া, খোকনের দিকে কিন্তু একটু খেয়াল রাখবি, ও কিন্তু খুব ফাঁকিবাজ হয়ে গেছে। আসছে আমার পণ্ডিত, সারাক্ষণ পড়াশোনার নামে কাঁচকলা আর বেগুন ভাজি করে। আসছে উপদেশ দিতে। এই চুপ থাক, একদম চুপ থাক, ছোট ছোটর মতো থাকবে, এত কথা বলিস কেন? কান নিচে দেবো কিন্তু একটা। এই কি হয়েছে? খাইতে বসছিস, খানা খাওয়া শেষ করে পড়তে বস।
আছেন কেমন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আছি বালা, আপনার ঘরের মুখেই যাইবার লাগছিলাম। কেন আমার বাড়িতে যাবেন কেন? খুচরা কিছু ভাড়া বাকি আছিল, এটা লিওনের লেগা। দেখেন ওই আপনার যে টাকা আমি মাসিক ভাড়া দিচ্ছি, কোনো কোম্পানির দিলে তার ডবল ভাড়া পাম। তারপরেও কিন্তু আমি দিতাছি না, কারণ আপনারা মেলা দিন ধরে আছেন হে লেগা। তো স্যার ওই আগামী মাস থেকে কইলাম আরো 500 টাকা বাড়ায় দেওয়া লাগবো। আরে বলেন কি আপনি, বছরের শুরুতেই তো একবার ভাড়া বাড়ালেন, এখন আবার ভাড়া বাড়াবেন মানে? বাড়াইছিলাম তো, কিন্তু তখনই কইলাম, আমি কইছিলাম যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, মানে 6 মাস পর থেকে কিন্তু ভাড়া বাড়বো। আপনি মনে হয় ভুলে গেছেন। আমি তো এখন বাসা থেকে বেরিয়ে গেছি, এখন আর ফিরে যেতে পারবো না, মানে একবার বেরিয়ে গেলে আমি আর ফিরে যাই না। যাই হোক, আপনি রাতের বেলা আসেন, দেখি কি ব্যবস্থা করা যায়। তাই স্যার মিস করে না করলাম, ওই বাজার সদা নাই তো, তো ওই টাকাটা লাগবো স্যার। ওই বুঝেনি তো যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, তাছাড়া ওই যে বাড়ি হলে আবার ঠিক টাইমে ভাড়া না লইলে না আবার রাগারাগি করে। কোন জায়গায় যেতেছেন? ছাত্র শিক্ষক যেভাবে ক্লাস নেয়, আমি সেই ক্লাসটা নিতে চাই না। তোমাদের সাথে একটু আড্ডা মারতে চাই, গল্প করতে চাই, তোমাদের সম্পর্ক জানতে চাই, আমার সম্পর্ক জানাতে চাই, তাই তো নাকি? বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ, সেই মানুষটির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাংলা সাহিত্যের আবির্ভাব হয়, ওই সময় যারা ছিলেন, আমরা যদি বঙ্কিমের কথাও বলি, যে সাহিত্যের যে ভাষা ছিল, সেই ভাষাটাকে কিন্তু অনেক সাবলীলভাবে উপস্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রোমান্টিসিজমের জনক। যদিও এই রোমান্টিসিজম কিন্তু পৃথিবীতে, মানে আমরা যদি বলি ইউরোপে আবির্ভাব হয় আরও অনেক আগে, একটু দেরি করে হলেও কিন্তু এই উপমহাদেশে, এই ভারতবর্ষে এই রোমান্টিসিজম নিয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সাহিত্যে কিন্তু আমরা সকল বিষয় নিয়েই আলোচনা করতে দেখি না? আমরা সবসময় শুধু যদি বলি থাকি যে উনি শুধু প্রেম নিয়েই কথা বলেছেন, তা কিন্তু নয়। প্রেমের বাইরে উনি কিন্তু কৃষি নিয়েও গবেষণা করতেন। আপনারা জানেন যে আমরা সাধারণত শেলে এবং রবীন্দ্রনাথকে যদি আমরা সমসাময়িক কবি, সাহিত্যিক মনে করি, শেলে এবং রবীন্দ্রনাথের এই যে
দুজনকে নিয়ে একটি পর্যালোচনামূলক একটি বই আছে, যে এই বইটি লিখেছেন কবির চৌধুরী স্যার। সেই বইটা পারলে আপনারা একটু দেখে নেবেন। সেখানে যদিও বিষয়বস্তু হচ্ছে তাদের জীবনের প্রেম এবং নারী। রবীন্দ্রনাথের একটা মজার বিষয় হচ্ছে যে তার যে পরিমাণ গান রচনা আছে, যে পরিমাণ কবিতা রচনা আছে, যে পরিমাণ সাহিত্য আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করতে পারি। কিন্তু তার আরেকটা বড় বিষয় ছিল, সেটা হচ্ছে paint। বুঝলাম। যে জিনিস লুকিয়ে লুকিয়ে খেতে হয় সেটা খাওয়ার দরকার কি? বুক ফুলিয়ে খাওয়া যায় না, তাই না? তাছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, না খাওয়াইতে ভালো। স্যার স্যার না, স্যারের বাইরেও তো আমি একটা মানুষ, এরকম স্যার মুডে থাকতে কেমন লাগে না? যে জিনিস লুকিয়ে লুকিয়ে করতে হয় সেটা আমরা করবো না। তাহলে আমরা কি করব? তোমরা বুদ্ধিমান ছেলে, কি করতে হবে না করতে হবে তোমরা সেটা ভালোই জানো। সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দিলে হবে না, তাই না? জি স্যার। তাহলে স্যার আপনিও তো খান মাঝে মাঝে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি যে খেতাম না তা না, আর বারবার বলছি স্যার না, তিমিরদা বলতে পারো। স্যারের বাইরে কিন্তু আমি একজন সাধারণ সাংস্কৃতিক কর্মী, আর সাংস্কৃতিক কর্মী সবাই কিন্তু ভাই ভাই। আমি যে খেতাম না তা না, কিন্তু এখন খাই না। তখন বুঝতে পারলাম সত্যি সত্যি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শারীরিকভাবে আমাকে ক্ষতি করছে, ওটা ছেড়ে দিয়েছি। তোমরাও ছেড়ে দাও, তোমাদের সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। ইয়াং ম্যান, তোমাদের অনেক কাজ আছে হাতে, তাই না? সামনে কাজ করতে হবে না? ঠিক আছে, জি ভাইয়া। সান না ভাইয়া, ওকে থাকো তাহলে। কয়েকদিন পর পর কি হয় তোমার বাসায়? তুমি একটু খালাম্মাকে বুঝাও। ইমতিয়াজ, আমার কোনো ভাই বোন নেই, আমি একা। আমার বাবা নেই। আমি পাশ করেছি 1 বছর হয়ে গেছে, আমরা একসাথেই পাশ করেছি। হয় না এটা স্বাভাবিক যে আমার মা আমাকে নিয়ে টেনশন করবে? কি করব বলো, আমি তো কিছুই করতে পারছি না। এত টেনশন করো না, আমি ম্যানেজ করে নেব। লাবণ্য, একটা কথা বলি। তুমি আমার জন্য ওয়েট করো না, মায়ের পছন্দের বিয়েটা করে ফেলো। যেখানে আমি বলছি আমি ম্যানেজ করে নিব, সেখানে তুমি এই কথা বলছো? মানে আমি যে এতগুলা বছর ধরে এতগুলা কথা শুনে আসছি, এই যে যুদ্ধটা করে আসছি, সেটা কোনো দাম নাই। সেটা কথা বলেই দিলা। লাবণ্য, লাবণ্য, আমি তো এটা বলি না। বলছিলাম যে কি ব্যাপার? না স্যার, এমনি জাস্ট মজা করছিলাম। বাহ, গুড। আর স্যার স্যার বলছিস কেন? যেখানে সবাইকে আমি ভাই বলতে বলি, আর তুই হচ্ছিস আমার থিয়েটারের মেয়ে, তুই আমাকে স্যার বলবি কেন? না মানে দাদা, একটা কথা বলি, শিক্ষক হতে গেলে তো ছাত্রছাত্রীদের সাথে মিশতে হবে। ভাই ডাকলে কাছে যাওয়া যায়। ছাত্রছাত্রীদের বাড়ির খবর হাড়ির খবর যদি না জানি, তাহলে ছাত্রছাত্রীদের সমস্যাটা কি করে বুঝবো, বা আমার সমস্যাটা বা কি করে বুঝবে, তাই না? দাদা আমার ফ্রেন্ড জাপানি। তোমরা একই ব্যাচে? দাদা আজকে রিহার্সালে যাবেন না? তো রিহার্সালে যাচ্ছিলাম। এই থিয়েটারটা তো আমার সব। থিয়েটার ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। থিয়েটারটা ছাড়া আমি অবশ্য কিছু পারিও না। তোরা তাহলে যা, আমি বাড়ি যাচ্ছি, কালকে তো দেখা হচ্ছে। কেন চলে যাবেন কেন? আপনি কি থিয়েটার পছন্দ করেন না? আসলে করি,
ওরকম না, আমার মনে হয় কাজটা আমাকে দিয়ে হবে না। অবশ্যই হবে। পৃথিবীতে চেষ্টা করলে সব কাজ সবার দ্বারা সম্ভব। আর আমার কাছে থিয়েটারটা মনে হয় কি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একটা জিনিস। আমার বাবাও শিক্ষক, উনিও শিক্ষক, দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গির আকাশ পাতাল কত ডিফারেন্স। কি জানি, হয়তো এক একজনের এক এক আচরণ। আমি আজকে বাড়ি যাই। চল না, আরে রিহার্সাল করতে হবে না, আমাদের বাসায় আজকে রিহার্সাল, তুই দেখবি, ভালো লাগলে করবি, না হলে করার দরকার নেই। প্লিজ প্লিজ। আচ্ছা শোন, আজকে না যাই, আরেকদিন যাব। আব্বু অনেক রাগ করবে, আর তাছাড়া আম্মা বলে দিছে আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে। আর কিচ্ছু হবে না, কিছুক্ষণ থেকে চলে যাস। না না, আজকে যেতে পারবো না। এই মামা থামান তো, থামান। টিভিটা খাবো তো বলে যা। আর তুই আমার হয়ে একটু সরি বলে দিস প্লিজ। ওটা তো সামনে রিক্সা দিয়ে আছে, দাঁড়া। বললাম তো, তুই আমার হয়ে সরি বলে দিস, আসি। কিরে তুই একা? উনি কোথায়? ওর বাসায় একটু সমস্যা হয়েছে তো, তাই চলে গেছে। একটা জিনিস মাথায় রাখবি, ব্যাপারটা হচ্ছে যে তুই পুকুর থেকে পানিটা নিলি কলসিতে, সেই কলসি কাকে নিয়ে তুই মিউজিকটা নিয়ে হাঁটবি। হাঁটতে হাঁটতে এমন একটা ভাব নিবি যে তোর সামনে তোর নাগর। তুই বলছিস যে আজকে আমি তোমার আমার সব কথা কইলা কোনো, ঠিক আছে? মিউজিকটা নিতে হবে, মিউজিকটা আস্তে আস্তে স্লো হবে, ডায়লগ শুরু করবে, সংলাপ শুরু করবে। সংলাপ কি ব্রিফে আছে নাকি? আছে তো। আবার যা দেখো কি সমস্যা তোর? মানে তোর ভাব দেখে মনে হচ্ছে আজকে প্রথম স্টেজে উঠবি তুই। এটাকে অভিনয় করিস নাই, সংলাপ দেশ নাই কখনো? দাদা আমি তো আগেই বলেছিলাম আমাকে দিয়ে এই ক্যারেক্টার হবে না। বেয়াদবের মতো কথা বলবেন না প্লিজ। কোন ক্যারেক্টার কাকে দিয়ে হবে কাকে দিয়ে হবে না সেটা নিশ্চয়ই আপনি আমার চেয়ে ভালো বুঝবেন, তাই তো নাকি? অ্যাক্টিংটা তো ভেতর থেকে আসতে হবে নাকি দাদা? হ্যাঁ ভেতর থেকে আনবেন। আপনাকে কোথায় বলা হচ্ছে যে ভেতর থেকে আনা হবে না? ও কি করে করবে দাদা? ওর তো হয়ে গেছে। হয়ে গেছে মানে? এই অর্পিতা, কি হয়েছে বলতো? দাদা ওর সিনেমায় চান্স হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে সাইনিং। না মানে দাদা অলিভ দা অনেকদিন থেকেই বলছিল, বাট এতদিন পাত্তা দেই নাই, এবার আর না করতে পারি নাই। বুঝোই তো সিনেমা বলে কথা। এই তোর সমস্যা কি? হ্যাঁ তোর হিংসা হয়? কি দরকার ছিল দাদার সামনে এসব বলার? ও মা, তুই করতে পারবি আর আমি বলতে পারবো না? ভালোই করেছিস বলেছিস। আজ হোক কাল হোক এমনিতেও জানতো। আমি কি সারা জীবন তোদের সাথে থিয়েটার করে জীবন শেষ করে দিব? মা, কি রে? মা,
ওই যে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি আসতে নি, দাঁড়া, তোর বাবাকে একটু বলিস, হ্যাঁ? তুমি বলে দিও না, দেখি একটু দোয়া করে দিবি। দরজা লাগা দাও মা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? বসো বসো। শোনো, আজকে আমাদের কবিতা হচ্ছে পাশের লোকে কিছু বলে, কামিনী রায়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাশের লোকে কিছু বল। এখানে কি হচ্ছে, হ্যাঁ? দেখলাম না ভালোবাসা, আরেকজনের সাথে তো বিয়ে দিয়ে দিচ্ছিল। এখানে কি করিস তুই? আমাদের ফ্যাকাল্টিতে তোর কি কাজ? এখন থেকে আমি রান্না করবো। তুই তোর সমস্ত জিনিসপত্র নিয়ে তোর মায়ের ঘরে চলে আয়, তুই মায়ের সঙ্গে ঘুমাবি রাতে। আর তুমি